পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আমি নওয়াজ আঙ্কেলের মেয়ে। তাই আগে বলবে না? নদী সাংকালে কি আশ্চর্য! এসো এসো ভিতরে। ও মাই গড! আরে ঠিক আছে। হ্যাঁ, তো তুমি কানাডা থেকে ডিরেক্ট এখানে এসে হ্যাঁ এখানেই আসলাম। আচ্ছা আচ্ছা। হলি কাউ, এটা কে? একটা থাপ্পড় মারবো। তুই জ্যোতিকে চিনিস না? হ্যাঁ চিনি তো। কেমন আছো জ্যোতি? সারা রাত ঘুমায় নাই, একটু ঘুমাবো। কোনো একটা জায়গা যদি একটু দিতেন। চলো চল। হাসান ভাই, এবার বলেন ভাবি কোথায়? তোমার ভাবির সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, তুমি শোনো নাই? কই না তো। শুনবা কেমনে? লজ্জার কথা, আমি কাউকে বলছি নাকি? কিন্তু কেন? মানে ভাবি তো অনেক সুইট ছিল, আর আমি বাবার কাছে ভাবির ছবিও দেখেছি। ডিভোর্স হলো কেন? হ্যাঁ, দেখতে তো অবশ্য সুইটই, কিন্তু কথা বললে বুঝবা যে কি রকম ঝাল। বোম্বাই মরিচ খাইছো কোনোদিন? জিভ যেরকম ঝাল লাগে, ওর কথা শুনলে একেবারে কান জ্বালাপালা হয়ে যায়, কান জ্বলে। মানে কি? হ্যাঁ, কথার আগে পরে ঝাড়ি না দিয়ে কথাই বলতে পারে না। হাইছো না, হাইছো না। এই যে তুমি আমার সঙ্গে কি সুন্দর করে কথা বলতেছো, শান্ত মোলায়েম, একেবারে পুরো মাখনের মতো। কিন্তু তোমার ভাবি যদি আমার লগে এই কথাগুলি কইতো, মানে আগে পিছে অন্তত গোটা 30 ঝাড়ি মারতো। নিশ্চয়ই আপনি ঝাড়ি খাওয়ার মতো কাজ করেন, অকারণ তো আর আপনার ঝাড়ি দেয় নাই, তাই না? হ্যাঁ, আমার মাথায় বুদ্ধি কম, এটা আমি বুঝি। আমি ঝাড়ি খাওয়ার মতো কাজ করতে পারি, কিন্তু তোর মাথায় তো বুদ্ধি বেশি আছে। তো তুই আমার বুঝে বলবি না? তাও তো বুঝে বলে না। আপনার মাথায় যে বুদ্ধি কম, সেটা আপনারা কে বললো? তোমার ভাবি বলছে। মানে? মুম্বাইয়ের নায়িকা আছে না কারিনা কাপুর, ওর হলো 0 ফিগার সাইজ, আর আমার ব্রেন হলো 0 ব্রেন সাইজ, অ্যাবসলিউটলি 0। হাইছো না, হাইছো না, এটা তোমার ভাবিই বলছে আমারে। আপনি কিন্তু অনেক পিকিউলিয়ার আছেন। গতকালকে ইলোরার সাথে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে। সে বলছে আমার মাথায় যতক্ষণ বুদ্ধি না বাড়বে ততক্ষণ সে আমার সাথে কোনোদিন এখানে থাকার কথা চিন্তাই করতে পারে না। তার মানে দাঁড়াচ্ছে আপনি বোকা, আর এই কারণে আপনার সাথে চলবেন। আর আমি দেখি আপনার বুদ্ধি বাড়ানো যায় কিনা। সত্যি?
বলো না, ডাক্তার দেখাই তো। তুই থাক, আমি ডাক্তার নিয়ে আসি। মানুষ মানুষের উপরে এত টর্চার করে, ছি। আচ্ছা তুই বয়, আমি গিয়ে ডাক্তার গেছি। হসপিটালে শিফট করবি? না না, আগে দেখি না ডাক্তার কি বলে। আচ্ছা কাজ করবে, তুই সাজ্জাদ যেটা ফোন কর না, দেখো ফ্রি আছে কিনা। রে বাবু, কি কাল করতে বলছিস তুই? এই তো সাফকাতের বাসা। সাজ্জাদ, তুই একটু সাফকাতের বাসায় আসতে পারবি? আমি তো দোস্ত যেতে যাচ্ছি সুমনের বাসায়। কেন, জরুরি কিছু? না, ওই যে জ্যোতি আছে না, জ্যোতি, ও সাফকাতের বাসায় এসে উঠছে। মানে কি? আরে মানে কি, এটা তো আমিও বুঝতে পারতেছি না। তুই ফোন রাখ, আমি তোর টাইম টু টাইম জানাবো। হ্যাঁ, চান্স পেলে চলে আসিস। আচ্ছা দেখি, তারা সন্ধ্যার দিকে একবার আসতে পারি। আচ্ছা, আমি রাখি। হ্যাঁ। আসবে? বরং শালা ভং ধরছে, আসবে ঠিকই, কিন্তু ঘুরায় বেজায় আসবে। 100 বার পায়ে ধরে রিকোয়েস্ট করলে তারপর আসবে। বাদ দে, আমি ডাক্তার দিয়ে গেলাম, তুই একটু খেয়াল রাখিস। বল। বাবু শোন, একটা ঝামেলা হয়ে গেছে। এই জ্যোতির হাজবেন্ড বেটা সেলিম মনে হয় গেস করছে যে জ্যোতি আমাদের বাসায় আছে, ওর বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছে। দাঁড়া, আমি নামতেছি, শালার একটু দোলাই লাগে। বাবু প্লিজ, কোনো প্রকার সিন ক্রিয়েট করবি না। আমি বাসায় না আসা পর্যন্ত কোথাও যাবে না তুই। সবসময় ব্যাক ফুটে থাকিস কেন? হ্যাঁ, আমার একটু হ্যান্ডেল করতে দে। বাবু বেশি বুঝবি না, যা করার আমি আসার পরে করবো। এটা সাংঘাতিক টাইপের লোক, তুই বুঝিস না এটা। আচ্ছা। তুমি হ্যাঁ, আমি কাল আসতে পারি না? অবশ্যই পারো। সুমন ভাই আছে তো। আচ্ছা নাকি? পানি খাই। এই সুমন, দেখে যাও কে এসেছে। কি রে, কখন আসবি? বলিস না আসবি। চান্স দিতে যাচ্ছিলাম একটা, বুঝছিস? ভাবলাম যদি বাসা থাকবি না, দীপা একা একা থাকবি, একটু টেনশন করা যাবে। সে সুযোগ কিন্তু তোর এখনো আছে। তুই বললে এখনই বেরিয়ে যাই। শোন, পোটলা পোটলি নিয়ে আসছি কিন্তু, ওকে? কয়েকটা দিন থাকবো, তুই যদি বেরো করে দিস তারপরেও কিন্তু থাকবো। জি না, আমাদের এখানে আমরা থাকার জন্য কাউকে অ্যালাউ করি না। এসেছেন খুব ভালো কথা, চাটা খান, খেয়ে বিদায় হন, থাকা যাবে না। চা খাবেন তো? চা দিবে?
কিন্তু সকাল থেকে কিছু খাইনি। ভাত খেতে পারবে? দিচ্ছি। এই দীপা, আচ্ছা শোনো, সেটা হচ্ছে আমার এখানে আসার উদ্দেশ্যটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। শোন, তুই আসছিস, অনেক খুশি হয়েছি। এই উদ্দেশ্য টুদ্দেশ্য কিছু বলতে হবে না আমাদেরকে, ঠিক আছে? না না না, তারপর একটু খুলে বলা দরকার। বলো। সেটা হচ্ছে যে মাঝখানে তো তোর এখানে কিছুদিন ছিলাম, তখন আমি একটা উপন্যাস লেখা শুরু করেছিলাম, লেখাটাও বেশ তরতর করে এগোচ্ছিল। তারপরে তো বাসা চলে গেলাম এবং তার সাথে লেখাটাও স্টপ হয়ে গেল। এখন মনে হচ্ছে যে কি কারণে স্টপ হয়ে গেল সেই কারণটা আমি ধরতে পেরেছি। কি কারণ? কারণটা হচ্ছে যখন আমি লেখালেখি করি না, তখন আমার খুব চা খেতে ইচ্ছে করে। আর তোর বউ সেটা কিভাবে যেন টের পায়, তারপর চামারের মতো এক কাপ চা হাতে নিয়ে হাজির হয়। তার মানে হচ্ছে কি, চা ছাড়া লেখাই হচ্ছে না। তাই আমি ঠিক করেছি আমি এখানে আরো 3-4 দিন থাকবো, তারপর উপন্যাসের ভূতটা মাথা থেকে নামাবো, তারপর এখান থেকে যাবো। ওকে? জিরো, বুঝছিস? আরে কি আজব, এত আসার কিছু নাই। তো জিনিস নিয়ে আসছি। এটা কি? এটা হচ্ছে খাঁটি দার্জিলিং টি। ওকে? আর শুনুন, তোর বউকে বল যখন চা বানাবে নিজের জন্য যেন এক কাপ বানায়। ওকে? কারণ মানে এই একলা চা খাওয়ার মতো পিনার দুনিয়াতে নাই। আসছি। ঠিক আছে, সারাদিন বাসায়? হ্যাঁ, বেরোবো ভাবছি। চল একটা বিড়ি খাই। ওর আমরা এখন দেখব কি কি কারণে আপনার মাথায় বুদ্ধি কম। কোথায় দেখবা? ল্যাপটপে এইখানে পৃথিবীর সব উত্তর পাওয়া যায়। মানে কি? এদিকে আসেন। এই যে দেখেন, এই 5টা জিনিস যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার বুদ্ধি অটোমেটিক্যালি বেড়ে গেছে। তাই নাকি? 1 নাম্বার পয়েন্টটা হলো মিনিমাইজ টেলিভিশন ওয়াচিং। আপনাকে কম কম টেলিভিশন দেখতে হবে। আরে কি বলো তুমি? টেলিভিশন কি দোষ করলো? মানুষের বেসিক দুটো ইন্দ্রিয় হচ্ছে চোখ আর কান। আপনি যখন টেলিভিশন দেখেন তখন এই দুটো ইন্দ্রিয় ব্লক হয়ে যায়, আর এই দুটো ইন্দ্রিয় যখন ব্লক হয়ে যায় তখন আপনি যেই বিনোদনটা পান সেটা হচ্ছে খুব সস্তা মানের বিনোদন। আপনি আপনার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কোনো বিনোদনই পান না। আরে আমার তো টেলিভিশন দেখতে খুবই ভালো লাগে, এখন এইটা আমাকে বন্ধ করে দিতে হবে? যদি বুদ্ধিমান হতে চান তাহলে অবশ্যই আপনাকে করতে হবে। ভালো একটা আপদের মধ্যে পড়তে যেতেছি, বুঝছি। কপালে অনেক খারাপই আছে। সেকেন্ড পয়েন্টটা হলো আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। এই যেমন ধরেন ক্লাসিক্যাল উপন্যাস, সাইকোলজি, ফিলোসফি, এই টাইপের বই। এগুলো যখন আপনি পড়বেন তখন আপনি মানুষকে খুব সহজে অ্যানালাইজ করতে পারবেন। হ্যাঁ? কি হলো হাসান ভাই? না মানে বই পড়বো আমি? মানে ব্যাপার হলো যে আমি নতুন বই কিনতে আমি খুব ভালোবাসি, বই সাজায় রাখতে ভালোবাসি, নতুন বইয়ের গন্ধ আমার কাছে ভালো লাগে, কিন্তু বই পড়তে শুরু করলে না আমার কেমন যেন ঘুম পায়, মানে হয় না, মানে এই বিষয়টা বাদ দিয়ে না, মানে নেক্সট নেক্সট অন্য কিছু। হ্যাঁ, থার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে যেটা হবে আপনার শরীর অনেক ফিট থাকবে, ব্রেন অনেক ক্লিয়ার থাকবে, এতে করে আপনি অনেক সুস্থ থাকবেন। আরে কি বলো তুমি? এই বয়সে এক্সারসাইজ করলে খবর আছে রে ভাই আমার। আরে ধুর, এখন বাজারে যে কত ধরনের মেশিন কিনতে পাওয়া যায় আপনি জানেনই না। আমি আজকে বিকেলে মার্কেটে যাব, আপনার জন্য একটা মেশিন কিনে নিয়ে আসবো। নতুন কি এক বিপদের মধ্যে পড়লাম আবার। বিপদের এখনো শেষই হয় নাই। আপনাকে একটা নিয়মের মধ্যে চলতে হবে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। সকালে উঠতে হবে, রাতে খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে। আচ্ছা, রাতে না হয় তাড়াতাড়ি আমি ঘুমালাম, কিন্তু সকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে কেন? সকালবেলা মানুষের ব্রেনটা একটু বেশি কাজ করে, আর যারা ক্রিয়েটিভ রাইটার তারা খুব সকালবেলা লিখে, আর এই কারণে আপনাকে সকালে উঠতে হবে। আমি তো ক্রিয়েটিভ রাইটার না, সুতরাং আমাকে সকালবেলা উঠতে হবে কেন?
আপনি ইন্টেলিজেন্ট হতে চান না চান না? আচ্ছা আচ্ছা, চাই 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 চাই, অবশ্যই চাই। আর কি কি করতে হবে রে ভাই? নিজেকে নিজের সময় দিতে হবে। নিজেকে নিজে বুঝতে পারছি, মানে নিজেকে নিজের সময়, এইটা আবার কি? একা একা থাকতে হবে। একা একা থাকতে হবে, হ্যাঁ একা একা থাকতে হবে। এই কাজটা আমি খুব ভালো পারি। সারাটা জীবন তো প্রায় আমি একা একাই থেকে গেলাম, এইটা আমার যাতে কেউ ভালো পারে না, এই বিষয়টাতে আমি একেবারে এক্সপার্ট। এই একা একা থাকা সেই একা একা থাকা না। তাহলে কি একা একা থাকা? এটা হলো আপনাকে নিজের সাথে নিজের অনেক কথা বলতে হবে। নিজের ভুল ত্রুটিগুলো নিজে খুঁজে বের করবেন, সেগুলো নিয়ে অ্যানালাইজ করবেন, নিজেকে অ্যানালাইজ করবেন। হাসান ভাই, আমি আপনাকে একটা রুটিন করে দেব। আগামীকাল থেকে আপনি আমার রুটিন অনুযায়ী চলবেন, ঠিক আছে? মনে হচ্ছে আমি একটা মহা বিপদের মধ্যে পড়তে যাইতেছি। বোকা ছিলাম আগে, সেটাই তো ভালো ছিল। চালাক হইতে যেহেতু বুঝছি, কপালে খারাপ গেছে। ওনার ক্ষতগুলোর যে অবস্থা তাতে হসপিটালে আবার কিছু নেই, বাট জ্বরটা অনেক বেশি। ওষুধ খেলে কাজ হবে না? কাজ হবার কথা, বাট ওনার এই অবস্থা হলো কি করে? পুলিশ কেস টেস না তো? জি না, কোনো পুলিশ কেস না। বুকের জানালা খুলে দিলে অন্ধ